আমার বয়স মাত্র ১৬ বছর। বয়স কম হলে কি হবে, আমি দেখতে অনেক সুন্দরী ছিলাম। পাড়ার ছেলেরা আমায় দেখে বাজে কথা বলতো। একদিন আমার মা নানা অসুস্থ হওয়াতে নানার বাড়ি চলে গেল। বাড়িতে শুধু আমি আর আমার আব্বু। আব্বু বলল, আজ রাতে তোর রুমে একা ঘুমাতে হবে না, তুই আমার রুমে ঘুমাবি। আমি বললাম, ঠিক আছে বাবা। তারপর রাতে খিচুড়ির সাথে ওষুধ মিশিয়ে আমায় খাওয়ালো। তারপর আমার সাথে বাবা সারারাত ধরে। আমি ভাবতেই পারছি না নিজের বাবা আমার সাথে। বাকি ঘটনাটি গল্পতেই বলছি। আমার নাম শিউলি, বয়স ১৬ বছর, ক্লাস 10-এ পড়ি। আমি আমার আব্বু আম্মুর বড় মেয়ে। আমার একটা ছোট ভাইও আছে, ওর বয়স ৪ বছর। আমার আম্মু আমার আব্বুর ৩ নম্বর স্ত্রী। আমার আব্বুর আগের ২ স্ত্রী তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আলাদা আলাদা থাকে। আব্বুর প্রথম স্ত্রীর ৪টা ছেলে আর দ্বিতীয় স্ত্রীর ২টি। সকলেই আমার থেকে বয়সে বড়। আব্বু প্রতি সপ্তাহে ২ দিন করে আমাদের বাড়িতে থাকেন। সপ্তাহের বাকি দিনগুলো ওনাকে ওনার অন্যদের বাড়িতে থাকতে হয়। ওনার খুব বড় কাপড়ের বিজনেস আছে। আমার বয়স ১৬ বছর হলেও এই বয়সেই আমার দেখতে অনেক লম্বা। গায়ের রংটাও ফর্সা। যখন আয়নায় নিজেকে দেখি তখন আমি নিজেই অবাক হয়ে ভাবি আমি এত সুন্দর। একদিন আমার আম্মুর আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। ওর বাড়ি থেকে সকালে ফোন করে জানানো হলো। খবর শুনেই আম্মু আমার ছোট ভাইকে নিয়ে তড়িঘড়ি করে তাকে দেখতে নার্সিংহোম বেরিয়ে গেলেন। আমি বাড়িতে একলা রইলাম। আম্মু দুপুরের দিকে আমাকে ফোন করে বললেন যে ওর আব্বুর অবস্থা খুব খারাপ, তাই আম্মু আগামী ২-৩ দিন হয়তো বাড়িতে ফিরতে পারবেন না। ওকে ওর আব্বুর বাড়িতে থাকতে হবে। আর প্রতিদিন নার্সিংহোম ঘর করতে হবে। আম্মু আমাকে আরও বললেন যে একটু আগেই তোর আব্বুর সাথে ফোনে কথা হয়েছে। তোর আব্বু কথা দিয়েছে যে আগামী ২-৩ দিন ও রাতে বাড়ি ফিরে আসবে। তোর কোনো চিন্তা নেই, তোকে রাতে একা থাকতে হবে না। তবে রান্না বান্নার ব্যবস্থা তোকেই করতে হবে। সকালে তোর আব্বুর জন্য খাবার আর দুপুরের টিফিনটাও তোকে বানিয়ে দিতে হবে। যদি বাজার দোকানের দরকার হয় তাহলে তোর আব্বুকে বলবি, তোর আব্বু ব্যবসায় যাবার আগে তোকে দরকার মতো বাজার দোকান করে দেবে। আম্মু জানতেন যে আমি যেটুকু রান্না বান্না জানি তাতে ২-৩ দিন কাজ চালিয়ে নিতে পারব। রাতে আব্বু ব্যবাস থেকে ফেরার পর আমি আব্বুকে বললাম, আব্বু তোমাকে চা করে দেব। আব্বু বলল, তুই পারবি তো গ্যাস জ্বালিয়ে চা করতে? আমি হেসে বললাম, আমি এখন একটু একটু করে রান্না বান্না করা শুরু করেছি, কোনো অসুবিধা হবে না। আব্বু বলল, অসুবিধে হলে বলিস, তাহলে হোটেল থেকে খাবার এনে নেব। আমি আব্বুকে নিরস্ত করে বললাম, তার কোনো দরকার নেই, আমি সব পারব। আব্বু খুশি হয়ে আমার মাথায় হাত বুলিয়ে বাথরুমে ফ্রেশ হতে ঢুকল। আর আমি রান্নাঘরে চা করতে ঢুকলাম। আম্মু থাকলে আম্মুই আব্বুর জন্য চা করে। চা করতে গিয়ে মনে হলো আব্বু চায়ে কতটা চিনি খায় তা তো আমি জানি না। আমি তাই আব্বুর কাছে চামচ চিনি দেব সেটা জানতে বাথরুমের দিকে গেলাম। গিয়ে দেখি বাথরুমের দরজা খোলা। আব্বু কি যেন একটা করছে লুকিয়ে লুকিয়ে। আর একটু কাছে গিয়ে যা দেখালাম তাতে আমার চোখ চানাবড়া হয়ে গিয়েছে। দেখি আব্বু আমার জামাকাপড়টা ধুয়ে দিচ্ছে। আমি আব্বুকে বললাম, আব্বু তুমি আমার জামাকাপড় ধুয়ে দিচ্ছে কেন? আমি ধুতে পারবো, তোমাকে কষ্ট করতে হবে না। আমি হতবাক হয়ে গেলাম আব্বুর কাণ্ড দেখে। সরল মনে আব্বুকে ডেকে বললাম, আব্বু কি করছো কি তুমি? ওগুলো আমিও কাচতে পারবো তো? আব্বু বলল, ওগুলো থেকে তো ঘামের গন্ধ বের হচ্ছে। আব্বু প্রথমটায় কেমন যেন একটু থতমত খেয়ে গেল। আমি যে হঠাৎ এখানে চলে আসতে পারি তা হয়তো ভাবেনি। কিন্তু আব্বু কয়েক সেকেন্ডের মধ্যেই নিজেকে একটু সামলে নিল। আমি তো আব্বুকে কোনোদিন দেখিনি আমার কাপড় ধুয়ে দিতে। আজ কেন আব্বু কাপড় ধুয়ে দিচ্ছে? আমি ভাবলাম আম্মু হয়তো বাড়িতে নেই তাই। আমার হাতের চা খেয়ে আব্বু খুব খুশি হলো। আমরা একসাথে টিভি দেখতে বসলাম। টিভিতে একটা সিনেমা চলছিল। সিনেমাতে হঠাৎ একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। আর সেটা দেখে আমার ভয় করতে শুরু করলো। আর আমি ভূতকে খুব ভয় পাই। আব্বু আমার ভয় দেখে নিজের আব্বুকে নিজেরই কেমন যেন অচেনা বলে মনে হতে লাগলো। যে আব্বু আমাকে কষ্ট করে বড় করেছে, যে আব্বুর কাছে এটা ওটা বায়না করেছি, দুষ্টুমি করলে বা পড়াশোনায় ফাঁকি দিলে, যে আব্বুর ধমক খেয়ে অভিমানে কান্নাকাটি করেছি, শরীর খারাপ হলে যে আব্বু আমার পাশে সারারাত ঘুমিয়ে থেকেছি, সেই আব্বুকে আজ হঠাৎ কেমন যেন অচেনা একটা বাইরের লোক বলে মনে হচ্ছিল। আব্বুকে আজ আমি অন্যরকম দেখতে পেলাম।
ঝট করে উঠে পড়ে রান্নাঘরের দিকে হাঁটা দিলাম। আব্বুকে বললাম, আব্বু আমি একটু রান্নাঘরে যাচ্ছি। আমাকে রাতের খাবার গরম করতে হবে। আমি আব্বুকে দেখলাম আমার পিছু পিছু রান্নাঘরে চলে আসছে। আব্বুকে বললাম, তোমার আসার তো দরকার ছিল না। তারপর রাতে আমি আর আব্বু একসাথে খাবার টেবিলে খেতে বসলাম। দেখি আব্বু খেতে বসেও এক অন্যরকম দৃষ্টিতে আমার দিকে বারবার তাকাচ্ছে। জীবনে কোনোদিন আব্বুকে আমার দিকে এরকমভাবে তাকাতে দেখিনি আমি। আব্বু হঠাৎ আমাকে জিজ্ঞেস বলল, তোর আম্মু কি পরশু ফিরবে? আমি বললাম, জানি না, তবে আম্মু আজ ফিরতে পারবে না সেটা বলেই গেছে। শিউলি, আজ রাতে তুমি আমার রুমে ঘুমাবে। আমি বললাম, কেন? আমি তো আমার ঘরে সব বলে বিছানা করে রেখেছি। আব্বু বলল, আজকে তো তোমার আম্মু নেই, আলাদা আলাদা শুয়ে কি হবে? আর তাছাড়া আমি তোমাকে একা একা রুমে ঘুমাতে দিতে পারি না। আমি বিশেষ না ভেবে মাথা নেড়ে সম্মতি দিলাম। রাতে আমি আম্মুর শোবার ঘরে গিয়ে খাটে মশারি টাঙিয়ে শুয়ে পড়লাম। আব্বু তখন বাথরুমে। আব্বু বাথরুম থেকে ফিরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আব্বু লাইট নিভিয়ে দিল। আমি বললাম, আব্বু নাইট বাল্বটা জ্বালাও না। আব্বু বলল, না থাক, আজ অন্ধকারই ভাল লাগছে। লাইট পুরোপুরি নিভে যেতে ঘরে অন্ধকার ছেয়ে এল আর আমি ঘুমিয়ে পড়লাম। আধ ঘন্টা পর হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমার কোনোভাবেই ঘুম আসছিল না। আমি লক্ষ্য করলাম আব্বু ঘুমায়নি। আব্বু এখনো জেগে আছে। আমি আব্বুকে বললাম, আব্বু তুমি এখনো ঘুমাওনি কেন? আব্বু তখন বলল, আমার ঘুম আসছে না মা। আব্বু বলল, তোর মায়ের কথা খুব মনে পড়ছে। আমি আব্বুকে বললাম, আব্বু একদিন হলো না আম্মু বাড়িতে নেই, আর তাতেই তুমি এত চিন্তিত হয়ে গেছ। আব্বুল বলল, মা আমি তোর মাকে অনেক ভালোবাসি। আমি আব্বুকে বললাম, শুধু আম্মুকে ভালোবাসো? আব্বু বলল, এই পরিবারের সবাইকেই ভালোবাসি, তবে তোকে একটু বেশি স্নেহ করি। জানো আব্বু, পাড়ার বদমাশ ছেলেগুলো মাঝে মাঝে আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকে। এ কথা বলতেই আব্বু এরকম অদ্ভুত আচরণ করছিল, ঠিক বুঝতে পারছিলাম না। তাছাড়া আব্বু আমাকে এখন তুই তুই করে না বলে মাঝে মাঝেই তুমি তুমি করে কথা বলছিল। আব্বু, আমাকে তুমি এরকম করো না। তুমি আমার বাবা। আর তুমি আমাকে তুই তুই করে না বলে তুমি তুমি করেই বা কথা বলছো কেন? তোমাকে খাইয়ে পরিয়ে অনেক স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছি। অনেক টাকাও খরচ করেছি আমি তোমার পেছনে। আমি আজ তোমার কাছে এমন একটা জিনিস চাইবো, তুমি আমাকে দিবে মা? আমি আব্বুকে বললাম, আব্বু তুমি এভাবে বলছো কেন? আমি তোমার মেয়ে, আমি তোমার সব ইচ্ছা পূরণ করতে পারি। আব্বু তখন খুশি হয়ে বলল, মা সত্যি আমার একটা ইচ্ছা ছিল, সেটা তুমি পূরণ করবে। বাবা তুমি কেন ভয় করছো? আর আমি তোমার মেয়ে, আমার কাছে কোনো কিছু লজ্জা পেলে চলবে? তুমি বলো আমার কাছে কি চাও? বাবা তখন বলল, আচ্ছা মা, আমি তোমার আম্মুর সাথে যা করি, আমি তোমার সাথে তা করতে চাই। তুমি কি তাতে রাজি? আব্বু তুমি এসব কি বলছো? আমি তোমার মেয়ে, আমি কি বড় হয়ে গেছি যে আমি তোমার সকল কথা রাখতে পারবো? আমি তো এখনো অনেক কিছু বুঝি না। আমি আব্বুকে বললাম, আব্বু আমি তোমার মেয়ে। আর তুমি কি বলছো এসব? আমি এই কথা কিছুতেই রাখতে পারবো না। আব্বু তখন কেঁদে বলল, তুমি যখন ছোট ছিলে তখন তোমার শরীর খারাপ হলে কত রাত আমি না ঘুমিয়ে জেগে থেকেছি জান। তুমি কত বায়না করেছো আমার কাছে। তোমার সব ইচ্ছা, বিভিন্ন গিফট সহ আমি কষ্ট করে তোমার আবদার পূরণ করেছি। আজ তোমার কাছে আমি একটা সামান্য জিনিস চাইছি, তা তুমি দিতে পারবা না মা। আমি বাবাকে বললাম, বাবা এটা সামান্য না, এটা কেউ দিতে পারবে না। আমি আমার মেয়েকে বললাম, তাহলে তুমি আমাকে এত বড় কষ্ট দিলে মুখে মুখে না করে দিলে তুমি? আমি জানতাম না আমার মেয়ে এতটা পাষাণ হতে পারে। আমি আমার বাবাকে বললাম, বাবা এটা কি করে সম্ভব তুমিই বলো। আর তোমার মতো বাবা আমি খুব কম দেখেছি। যেটা পারবো না সেই জিনিসের কথা কেন বললে বাবা? আমি বাবাকে তখন কান্না করতে দেখলাম, বাবা কাঁদছে। আমি বাবাকে বললাম, তুমি কেন কাঁদছো এইভাবে? ঠিক আছে, তুমি যদি কান্না না থামাও তাহলে আমি কিন্তু তুমি আমায় যা বলছো সবকিছু আমি আম্মুর কাছে বলে দিব। আমি তখন বললাম, না মা, এসব কি কাউকে বলা যায়? তুমি তোমার আম্মুকে কিছু বলো না। যদি তোমার আম্মুর কাছে আমার কথা বলো তাহলে তোমার আম্মু এ বাড়িতে আমায় জায়গা দিবে না। তাই তোমার আম্মুকে এসব বলতে যেও না। তুমি কি চাও এ বাড়ি থেকে আমি দূরে কোথাও চলে যাই? আমার মেয়ে শিউলি তখন বলল, তাহলে আব্বু তুমি আর কোনোদিন এসব কথা বলবে না? আমি বললাম, ঠিক আছে মা, বলবো না। তবে আমার একটা অন্য কথা আছে, সেটা রাখবে না মা? আমি আব্বুকে বললাম, আব্বু তোমার এইসব কথা ছাড়া আমি সব কথা তোমার রাখব।
আমি বললাম, লক্ষ্মী মেয়ে আমার, তাহলে তোমার আম্মু কাল আসবে না? তুমি আর আমি বাড়িতে কাল আমরা দুজন থাকব। তাহলে আমি তোমাকে কাল হোটেল থেকে খাবার নিয়ে আসবো তোমার জন্য। আমি বললাম, বাবা আমি তো রান্না করতে পারি, তাহলে হোটেল থেকে খাবার আনবে কেন? আমি বললাম, আম্মু তোমাকে আমি কষ্ট করতে দিব না তাই। আর তাছাড়া হোটেল থেকে খিচুড়ি খাই না অনেক দিন ধরে। তোমার তো খিচুড়ি অনেক প্রিয় তাই না মা? আমি বললাম, আব্বু, হোটেলের খিচুড়ি আমার অনেক প্রিয় খাবার। তাহলে কাল আর রান্না করার দরকার নেই। আমি দুজনের জন্য হোটেল থেকে খিচুড়ি নিয়ে আসব। আমি বললাম, ঠিক আছে বাবা, তুমি কাল আমার জন্য হোটেল থেকে খিচুড়ি নিয়ে আসবে। পরের দিন আমি সারাদিন ঘরে বসে টিভি দেখছিলাম। আর বাবা বাজারে চলে গেল। রাত 10টা হয়ে গেছে, বাবা এখনো বাজার থেকে ফিরছে না। আমি বাবাকে ফোন দিলাম, ফোনটাও রিসিভ হচ্ছে না। আমি চিন্তায় পড়ে গেলাম। আমি চিন্তা করতে করতে হঠাৎ দরজায় নক করল। আমি দরজায় নক শুনে দরজাটা খুলে দিলাম। দেখলাম বাবা আমার জন্য খিচুড়ি নিয়ে হাজির। বাবা বলল, এই খিচুড়ি অনেক স্বাদের মা। আমি বাজারে গেলে মাঝে মাঝে খাই। আজ তোমার জন্য স্পেশাল খিচুড়ি নিয়ে আসলাম। আমি আব্বুকে বললাম, আব্বু তুমি হাত মুখ ধুয়ে এসো, আমরা একসাথে খাবো। আমি বললাম, ঠিক আছে মা, আমি হাত মুখ ধুয়ে আসছি। তুমি খিচুড়ি টেবিলে রেডি করো। বাবা টেবিলে বসলো, 2টা বাটি করে খিচুড়ি নিয়ে আসলো। বাবা বলল, হঠাৎ বল মা, আমার শরীরটা খারাপ লাগছে। আমি এখন কিছু খেতে পারবো না। তুমি খেয়ে নাও। আমি বললাম, না বাবা, তোমার খেতে হবে, নইলে আমি খাবো না। বাবা বলল, মা আমি অনেক খুশি হলাম, কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না হঠাৎ, কেন জানি। আমি খেতে পারবো না মা। তুমি সবটুকু খিচুড়ি খেয়ে নাও। মা যদি পারো তাহলে আমাকে 1 গ্লাস ঠান্ডা পানি দাও। বাবার এই মক্কল আমি বুঝতে পারিনি। আসলে বন্ধুরা, বাবা কেন খিচুড়ি খেতে চাইল না তা যদি তোমরা জানো তাহলে তোমাদের হুঁশ উড়ে যাবে। এই খিচুড়ি আমি খাবার পরে আমার কি হয়েছিল এবং বাবা আমার সাথে কি করছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওর মধ্যেখানে একটা কথা বলতে চাই, আমি সবসময় তোমাদের জন্য খুব কষ্ট করে ভিডিও তৈরি করি। তাই ভিডিওতে কষ্ট করে একটি লাইক করে দাও, আর এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক বন্ধুরা, আমি সেই খিচুড়ি বাবার আদেশে খেয়ে নিলাম। খিচুড়িটা অনেক টেস্ট হয়েছে। আমার কাছে খুব ভালো লাগছিল, কিন্তু খিচুড়িটা খাওয়ার পর হঠাৎ আমার মাথাটা যেন জিন জিন করছিল। আমার চোখ দিয়ে অন্ধকার দেখতে পেলাম। আমি বাবাকে বললাম, বাবা আমার জানি শরীরটা কেমন করতেছে। আমি ঘুমাবো। আমি আমার রুমে ঘুমিয়ে পড়ি বাবা। তুমি তোমার রুমে গিয়ে শুয়ে পড়ো বাবা। আমি মনে মনে বললাম, কাজ হয়ে গেছে। আমার মেয়ে তার রুমে গিয়ে শুয়ে পড়ল। আর দরজাটা লক করতে ভুলে গেছে আমার মাম্মি। আমার মেয়ে তখন বিছানায় শুয়ে পড়ল। শুয়ে পড়ার সাথে সাথে ঘুমিয়ে গেল। আমি গভীর রাতের জন্য অপেক্ষা করতেছিলাম। রাত যখন 2টা বাজে তখন আমি আমার মেয়ের রুমে গেলাম। তারপর তার বিছানায় বসলাম। দেখলাম আমার মেয়ে নিষ্পাপ শিশুর মতো ঘুমাচ্ছে। আমার মেয়েকে চাঁদের চেয়েও সুন্দর লাগছিল। আমি আমার মনের অজান্তেই ভুল গিয়েছিলাম এটা আমার মেয়ে। আমি যখন আমার মেয়ের দিকে তাকিয়েছিলাম তখন দেখলাম মেয়ে আমার খুব শান্তিতে ঘুমাচ্ছে। আমার মাথায় মাথায় বারবার জানান দিচ্ছিল, আজ তোমার সুযোগ, আজ তোমার এই সুযোগ কখনো চেয়ে দিও না। কারণ এই সুযোগ তুমি আর পাবে না। আর তাই আজ তোমার সময়। আমার মাথায় এই চিন্তা ভর করল। হঠাৎ লক্ষ্য করলাম আমার মেয়ে আমার দিকে তাকিয়ে রইল। মাত্র দেখলাম ঘুমিয়ে আছে, হঠাৎ চোখ খোলা। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি একটু ভয় পেয়ে গেলাম। আমার মেয়ে কিনা কি মনে করে এত রাতে তার রুমে আমি আমার মেয়েকে বললাম, মা তুমি মশারি টানাতে ভুলে গিয়েছ, কিন্তু তোমায় মশায় থেকে বাঁচাতে আমি মশারি টানিয়ে দিতে আসলাম। দেখি আমার মেয়ে কোনো কথা বলে না। আমার দিকে এক পলকে চেয়ে রইল। আমি বললাম, মা তুমি কথা বলছো না কেন? আমার আরও একটা জোরে ডাক দিলাম, মা তুমি কথা বলছো না কেন? আমি আমার মেয়ের নাকের কাছে হাত দিয়ে দেখলাম সে নিঃশ্বাস নিচ্ছে না। আমি বুঝতে পারলাম আমার মেয়ে দুনিয়াতে নেই। আমার মেয়ে মারা গেছে। আমি চিৎকার করে কান্না করে বললাম, আমি একই করলাম, আমি আমার মেয়েকে নিজের দোষে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমি তো জানতাম না যে এই খিচুড়ি খেলে মেয়ে মারা যাবে। আমি ভেবেছিলাম ঘুমিয়ে থাকবে, কোনো হুঁশ থাকবে না। এখন তো দেখি আমার মেয়ে মারা গেছে। আমার শাস্তি হওয়া উচিত। আমি এভাবে চিল্লাতে থাকি।
বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমার ভাসুর মানে আমার স্বামীর বড় ভাই আমার স্বামীকে কৌশলে বিদেশ পাঠিয়ে দেয়। আর আমার স্বামী তার বড় ভাইয়ের কথা কিছুতেই অমান্য করেনি। তাই সে বিদেশ চলে গেল। তারপর বাড়িতে আমি আর ভাসুর থাকি। একদিন রাতে ভাসুর বলল, আমার পায়ে খুব ব্যথা করছে, আমায় একটু মেসেজ করে দিবে। ভাসুরের এটা ছিল মিথ্যা অভিনয়। আমি ভাসুরের চিৎকার শুনে আমি তার পায়ে মেসেজ করতে গেলাম। তারপর ভাসুর দরজা লক করে দিল। তারপর আমার সাথে যা ঘটেছিল তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে। তাহলে গল্পটা বলি। আমি ঢাকায় স্বামী, শাশুড়ি, ভাসুরের সাথে থাকি। আমার স্বামী আর ভাসুর ব্যবসা করে। শাশুড়ি প্রায় অস্ট্রেলিয়ায় থাকতে যান ওনার বড় মেয়ের কাছে। এখন মূল সমস্যাটা বলি। আমার স্বামী আমাকে নিজে পছন্দ করে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমাদের পরিবারের সাথে তাদের আর্থিক অবস্থা মেলে না। আমরা মধ্যবিত্ত, তারা ধনী, বলে কেউ রাজি ছিল না। তখন আমার ভাসুর সবাইকে রাজি করান, তবে আমার প্রতি তার অনুরোধ ছিল যেন উনার বাচ্চাকে আমি দেখাশোনা করি। ভাসুরের একজন মালয়েশিয়ান বউ ছিল, সে 1 বছরের বাচ্চাকে রেখে ডিভোর্স করে চলে যায়। বাচ্চাকেটাকে আমি দেখাশোনা করি। বাচ্চাটার বয়স 2 বছর এখন। যাই হোক, মূল ঘটনায় আসি এখন। একদিন দুপুরে বাসায় আমি আর বাচ্চাকে ছিলাম। বাচ্চাকে বিছানায় শুইয়ে আমি বাথরুমে গোসল করতে যাই। বাচ্চাকে যেহেতু রুমে একা, তাই ওকে দেখে রাখার জন্য বাথরুমের দরজা খোলা রাখি। ভাসুর তখন বাইরে আর শাশুড়ি অস্ট্রেলিয়ায়। বরের কাছে বাসার চাবি থাকে। এ সময় দরজায় শব্দ পাই, ভাবি বর এসেছে, কারণ চাবিটা ওর কাছেই ছিল। কিন্তু ভাসুরকে দেখি হঠাৎ আমার রুমে ঢুকে পড়তে। বাচ্চাকে তখন কিছুটা কাঁদা ছিল, তাই মনে হয় বাচ্চার শব্দে এসেছে। এসেই উনি বাথরুমে ঢুকে পড়ে। আমি অবাক হয়ে গেলাম। কেউ না বলে হঠাৎ এভাবে বাথরুমে ঢুকে পড়ে। আমি তাকে কিছুই বলতে পারিনি। ভাসুর তখন বলছিল, সরি, আমি জানি না তুমি বাথরুমে ছিলে। এই দিনের ঘটনার পর থেকেই ভাসুরের চোখে আমি একটা অন্যরকম দৃষ্টি দেখি। দৃষ্টিটা জানি কেমন, আমার মোটেও ভালো লাগে না। মনে হয় উনি আমার দিকে তাকিয়ে অনেক কিছু ভাবছেন। আমাকে উনি নাম ধরে ডাকতেন, কিন্তু এখন ডাকার ধরনটাও কেমন যেন হয়ে গেছে। এই ঘটনার পর থেকে প্রায় প্রতিদিনই দুপুরে উনি বাসায় চলে আসেন, অথচ আগে প্রয়োজন ছাড়া কখনো আসতেন না। এই সময় আমার বর থাকে প্রতিষ্ঠানের অফিসে। অফিসে কাজ না থাকলেও বরকে কোনো একটা কাজে লাগিয়ে উনি বাসায় থাকেন। শুধু বাসায় থাকলে সমস্যা ছিল না, কিন্তু বাচ্চার কাছে থাকার অজুহাতে উনি আমার ঘরেই পড়ে থাকেন আর অদ্ভুতভাবে তাকান। বাচ্চার জন্য আমিও বেশি দূরে সরতে পারি না। বাচ্চাটা কিছুক্ষণ পর পর আমাকে ডাকে। এ অবস্থা প্রায় 2-2.5 মাস ধরে চলছে। হঠাৎ আমার ভাসুর বলল, আমার স্বামীকে বিদেশ পাঠাবে, ভালো একটা বিষয় আছে তাই। বেতনও অনেক ভালো। আর তাই আমার স্বামীও না করেনি। উনি মনে হয় আমার কাছে কিছু একটা চাচ্ছেন। না হলে আমার স্বামীকে বিদেশ পাঠালো কেন? তবে তার চাওয়াটা যে কি সেটা আমি বুঝতে পারছি না। আবার ভাবি আমার ধারণা ভুল। কারণ উনি খুবই ভালো একজন মানুষ। খুব খেয়াল রাখেন আমাদের। তাই দ্বিধাটা রয়েই গেছে। আমি কি করলে উনার সাথে সম্পর্কটা আবার আগের মতো হবে? তাছাড়া আমি উনার মনে কি আছে সেটা কিভাবে বুঝতে পারবো? আমার বরকে কি ঘটনা জানাব, নাকি অপেক্ষা করব আরো? আমি ভাবলাম না, বরকে এখন কিছু জানানোর দরকার নেই। আমি আরো কনফার্ম হয়ে তারপর জানানো উচিত আমি মনে করি। বাসুর আমার দিকে অন্যরকম দৃষ্টিতে চেয়ে থাকত। আমি মাঝে মাঝে বলেই উঠতাম, আপনি এভাবে কি দেখেন আমার দিকে তাকিয়ে? তখন উনি বলতো, আসলে কি বলবো, আমি খুব কষ্টে আছি। আমার কষ্টটা যদি তোমার কাছে বলি তুমি হয়তো কি মনে করো তা আমি জানি না। তবে তুমি আমার বাচ্চাটাকে নিজের মনে করে লালন পালন করছো, এতে আমি অনেক খুশি। সত্যিকার অর্থে তুমি একজন ভালো ঘরের মেয়ে। কারণ এখনকার যুগের মেয়েরা তার নিজের সন্তানের প্রতি এতটা কেয়ার করে না, যতটা তুমি আমার বাচ্চাটাকে করছো। আমি তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমার বাচ্চাটা, মায়ের অভাবটা তুমি পূরণ করছো, এর চেয়ে বেশি কি হতে পারে?
আসলে বিদেশি মেয়েরা তার সন্তানের প্রতি ভালোবাসা কম থাকে, তবে সবাই সমান না। বাঙালি নারীরা তার সন্তানের দিকে তাকিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারে। বাঙালি নারীর কোনো তুলনা হয় না। তবে আমার ছোট ভাইয়ের বউ করে তোমাকে আনতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার ভাসুর আমার এইসব প্রশংসা করছিল। আমি তার প্রশংসা শুনে অনেকটা থমকে গেলাম। বাবারে, এত প্রশংসা! যাই হোক, ভাসুরকে একদিন দেখলাম খাওয়া দাওয়া ছেড়ে মনমরা হয়ে ঘরে শুয়ে আছে। এই বাড়িতে ভাসুরকে আমি দেখাশোনা ছাড়া আর কেউ নাই। দেখলাম ভাসুর আজ সারাদিন কিছু খায়নি। আমি ভাসুরকে বললাম, আপনার কি শরীর খারাপ? ভাসুর বলল, আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছে সকাল থেকে, কি করব বুঝতেছি না। আমি ভাসুরকে বললাম, আমি কি মাথায় একটু মেসেজ করে দিব? মেসেজ করে দিলে হয়তো ব্যথাটা কিছুটা কমে যাবে। ভাসুর আমার মেসেজের কথা শুনে অনেকটা খুশি হলো। সে চেয়েছিল তার মাথায় মেসেজ করে দিই। আমি ভাসুরের মাথায় মেসেজ করছিলাম, এমন সময় সে বলল, দেখো, তুমি মেসেজ শুরু করতেই আমার ব্যথাটা অনেকটা কমে গেছে। তোমার হাতে কি জাদু আছে নাকি? আমি তার কথা শুনে কিছুটা অবাক হলাম। আমি বললাম, মেসেজ করে দিলে এমনই ব্যথা কমে যায়। এখানে হাতের জাদু বলতে কিছু নেই। মেসেজ করলে ব্যথা কমে যাবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ মেসেজ করে দেওয়ার জন্য। আমার মাথা ব্যথা কমে গেছে। কিন্তু ভাসুরের মাথা ব্যথা ছিল না। মাথা ব্যথার অভিনয় করেছিল আমার সাথে। আমি এটা বুঝতে পারি আমি যখন তার রুম থেকে বের হই। তখন সে একা একা বলছিল, আমি ধীরে ধীরে আমার প্রতি ভালো মন মানসিকতা তৈরি করছি। সেটা আমি বুঝতে পারলাম। ভাসুর কেন আমার সাথে এমন মিথ্যা নাটক করছিল, তার উদ্দেশ্যটা কি ছিল তা আমার জানা খুব জরুরি ছিল। আমি বাড়িতে আছি, ভাসুরের সন্তান আর আমার ভাসুর। এরপর দিন আবার সেই অভিনয় শুরু করলো। সে আস্তে করে চিৎকার করছে আর বলতে লাগলো, আমার মাথাটা ব্যথা করছে, এখন কি করব? আমি তখন ভাসুরকে বললাম, ডাক্তারের কাছে যান, তাহলে সব ঠিক হয়ে যাবে। রোগ নিয়ে ঘরে বসে থাকলে কি আর চলবে, বা রোগ ভালো হবে? ভাসুর আমার কথাটা শুনে দেখলাম তার মুখটা অন্ধকার হয়ে গেল। আসলে কি তার মাথা ব্যথা করছে নাকি এসব অভিনয়? আমি তার হাব ভাব কিছুই বুঝতেছি না। আমি ভাসুরকে বললাম, চলুন আজ আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ভাসুর বলল, তুমি একটু মেসেজ করে দিলেই তো মাথা ব্যথা কমে যায়। তাহলে শুধু শুধু কষ্ট করে কেন ডাক্তারের কাছে যাওয়া লাগবে কেন? আমি ভাসুরের কথাটা শুনে কিছুটা অবাক হলাম। সে চায় আমি তার মাথায় মেসেজ করে দেই। আসলে সে কি চায় সেটা আমার জানতে হবে। ভাসুরের এমন অভিনয় আমার কাছে ভালো মনে হচ্ছে না। এর মধ্যে আমার বর আমার কাছে ফোন করলো, আমাকে জিজ্ঞেস করলো, কেমন আছো সালমা? আমি বলেছিলাম, তুমি খুব শীঘ্রই বাড়িতে আসলে অনেক ভালো হতো। এতদিন বিদেশ থাকার দরকার নাই। তুমি যত দ্রুত সম্ভব চলে আসো। আমার স্ত্রীর এমন কথা শুনে আমি কিছুটা থমকে যাই। আমার স্ত্রী তো কোনোদিন এমন কথা বলেনি। আজ সে এমনভাবে বলছে আমি যেন আজই দেশে চলে আসি। আমি সালমাকে জিজ্ঞেস করলাম, তোমার কোনো অসুবিধা হচ্ছে সালমা? সালমা বলল, না, তেমন কোনো সমস্যা হচ্ছে না। বড় ভাইজান তোমার খোঁজ খবর রাখে তো? আমি বললাম, ভালোই খোঁজ খবর রাখে। ঠিক আছে, এখন রাখি, পরে কথা হবে। ভাসুর আড়ালে থেকে আমার সমস্ত কথাগুলো শুনছিল। কথা শেষ হতেই ভাসুর চলে গেল তার রুমে। রাত হলো, ভাসুর আমায় ডাকছে, বলছে, সালমা, আজ আমার পায়ে অনেক ব্যথা করছে, বুঝলাম না আমার কি হয়েছে। দিন দিন রোগ বেড়ে চলেছে। তুমি কিছু মনে না করলে আমার পায়ে একটু মেসেজ করে দাও। সে ব্যথায় চিৎকার করছে আর বলছে আমার পায়ে অনেক ব্যথা করছে। আমি ভাসুরের চিৎকার শুনে তার পায়ে মেসেজ করতে শুরু করলাম। ভাসুর তখন ঘুমিয়ে পড়ল। ভাসুর ঘুমিয়ে রইল আর আমি তার পায়ে মালিশ করে দিচ্ছিলাম। কিন্তু ওইদিকে বাচ্চাটা কাঁদছিল। আমি ভাসুরকে বললাম, আপনি ঘুমিয়ে পড়েছেন, বাচ্চাটা কাঁদছে, আমি চলে যাই। তখন ভাসুর বলল, ঠিক আছে, বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে আবার এসো। ভাসুর আমার সাথে এমন করছে মনে হচ্ছে আমি এ বাড়ির চাকরানী। সারাক্ষণ তার সেবযত্ন আমার করতে হয়। আমি তো এই পরিবারের সমস্ত কাজ করতে করতে আমি অনেক ক্লান্ত। কিন্তু আমার কষ্ট কি আর কেউ বুঝে? পরের দিন আমি বলেছিলাম ভাসুরকে, আপনার মাথায় ব্যথা, পায়ে ব্যথা, আজ চলুন আপনার চিকিৎসা করাবো। আজ আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আপনি না যেতে চাইলে আপনাকে জোর করে নিয়ে যাব। ভাসুর মনে হচ্ছে গলা শুকিয়ে গেল।
কারণ ডাক্তারের কাছে গেলে হয়তো সত্যটা পাশ হয়ে যাবে, তার কোনো রোগ ধরা পড়বে না। তখন হয়তো আমার চোখে সে দোষী হয়ে যাবে। এটা ভেবেই ভাসুর ডাক্তারের কাছে যেতে চাইতো না। আমি সেটা ভালো করে বুঝতে পারতাম। আর তাই ভাসুরকে আজ আমি বললাম, আপনি যদি আজ ডাক্তারের কাছে না যান তাহলে আপনি এই বাড়িতে একা একা থাকতে হবে। আমি চলে যাব এই বাড়ি থেকে, আমার স্বামী ফিরে আসলে আবার এ বাড়িতে ফিরব তার আগে না। ভাসুর আমার কথা শুনে থমকে গেল। তাহলে সালমা আমার মনের কথা কি বুঝে গেল নাকি? আমি বললাম, ঠিক আছে সালমা, চলো, আজ আমি ডাক্তারের কাছে যাব। তুমি যখন চাইছো, আমি কি আর না করতে পারি? এখানে তো আমার কোনো উপকার হবে না। আপনার রোগ ভালো হবে, আপনার ভালোর জন্যই তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। ভাসুরের মতলব ভালো ছিল না, এটা আমি সিউর হলাম তার কথায়। যাই হোক, ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার তার সমস্ত শরীর পরীক্ষা করল, পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করতে লাগলাম। ভাসুর আজ অবশ্যই আমার কাছে ধরা পড়বে। ভাসুরের মুখখান দেখলাম শুকিয়ে গেছে। প্রায় 4 ঘন্টা পর রিপোর্ট আসলো। ডাক্তার রিপোর্ট দেখে বলল, আপনার কোনো সমস্যা নাই, আপনি তো ভালো আছেন। আপনার সমস্ত রিপোর্ট ভালো। ডাক্তারের কথা শুনে ভাসুর অনেকটা লজ্জিত হল। আমি ভাসুরকে নিয়ে বাড়িতে ফিরলাম। আমি ভাসুরকে জিজ্ঞেস করলাম, আপনার কোনো রোগ নেই, আপনি রোগের ভান করে কেন আমাকে কষ্ট দিলেন? আপনার উদ্দেশ্যটা কি বলবেন? ভাসুর বলল, আরে অনেক সময় রিপোর্টের সমস্যা ধরা পড়ে না, কিন্তু সালামা বিশ্বাস করো, আমার সত্যি পায়ে এবং মাথা ব্যথা করছিল। পরের দিন রাতে ভাসুর আবার চিৎকার শুরু করলো, বলতে লাগলো, ব্যথায় মরে গেলাম, আমার খুব পায়ে ব্যথা করছে, শুনছো সালমা, তুমি আমার পায়ে একটু মেসেজ করে দাও। আমি তার চিৎকার শুনে কি আর করবে, মেসেজ করতে গেলাম, তার পায়ে মেসেজ করে দিলাম। ভাসুর তখন ঘুমের ভান করে শুয়েছিল। সালমা তার পায়ে মেসেজ করে দিচ্ছিল। ভাসুর বলল, ঠিক আছে, আমার ব্যথা একদম নিরাময় হয়ে গেছে, এখন তুমি যাও, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু সালমা দেখি আমার কথা কিছুই শুনেছে না। সে আমার পায়ে ধরেই ঘুমিয়ে গেছে। মনে হচ্ছে সে অনেক ক্লান্ত হয়ে গেছে। আমি বিছানা থেকে উঠে বললাম, তুমি এখানে কিভাবে এলে আর আমার রুমে কেন? এখানে তুমি কি করছো? ভাসুরের এসব কথা শুনে আমার মনে হলো, বাহ, আপনি তো ভালোই বলছেন। ভাসুর বলল, যাও তোমার রুমে গিয়ে ঘুমাও। ভাসুরের আজকে বিষয়টা আমি কিছুই বুঝতে পারছিলাম না। রাত শেষে সকাল যখন এলো, একজন লোক ডাকতে লাগলো, সালমা ম্যাডাম বাড়িতে আছেন? আমি বললাম, আমি সালমা, বলুন কি বলবেন। লোকটি আমার হাতে একটি কাগজ দিয়ে বলল, এটা আপনার স্বামী বাহির থেকে পাঠিয়েছে। আমি কামটা খুলে যা দেখলাম তা দেখে আমার মনে হচ্ছিল আকাশে বুঝি আমার মাথায় ভেঙে পড়ল। এটা ছিল ডিভোর্স লেটার। আমার স্বামী আমাকে বিদেশ থেকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আমার তো কোনো অপরাধ ছিল না, তাহলে কেন সে আমাকে ডিভোর্স দিল? আমি তো কিছুই বুঝতেছি না। আমি অনেকটা ভেঙে পড়তে লাগলাম, আমার মাথায় কোনো কাজ করছিল না। আমি এটা মেনে নিতে পারছি না, কোনো কারণ ছাড়াই আমাকে ডিভোর্স দিল আমার স্বামী, এটা আমি কিভাবে মেনে নিব? কিন্তু হঠাৎ আমার ইমোতে আমার স্বামী একটা ভিডিও সেন্ড করে পাঠালো। ভিডিওটা দেখে আমার মাথা ঘুরে গেল। ভিডিওটা তো আমি যখন ভাসুরের পায়ে ব্যথা ছিল তখন মেসেজ করছিলাম, সেই ভিডিও। আমি ভিডিওটা দেখে চমকে গেলাম। আমি ভাসুরের উপকার করলাম আর ভাসুর কিনা আমার স্বামীকে ভুল ধারণা দিল। কেন সে এটা করল? আমি ভাসুরের রুমে গিয়ে ভাসুরকে বললাম, আপনি কি মানুষ না অন্য কিছু? আপনি কিসের জন্য আমার সংসারটা ভেঙে দিলেন একটা মিথ্যা নাটক করে? আমার মন তো সহজ সরল ছিল। আমি কিছুটা বুঝতে পারছিলাম, কিন্তু আমি তা আপনাকে বলিনি, কারণ আমি আপনাকে সম্মান করি তাই। আর আপনি সম্মানের এই প্রতিদান দিলেন। ভাসুর তখন দরজা লক করে দিল। আমি বললাম, দরজা লক করলেন কেন? সে বলল, একটু পরে সবই বুঝতে পারবে। ভাসুর তখন আমার পায়ে এসে পড়ল আর বলল, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি যা করেছি আমার সন্তানের জন্য করেছি। আমি চেয়েছি তুমি আমার সন্তানের জননী হও। আমার সন্তানকে তুমি যেভাবে লালন পালন করছো, এতে আমি অনেক খুশি। আমি চাই তুমি আমার হয়ে সারা জীবন থাকো। আর তাই তো আমি এটা করেছি। নিজের সন্তানের জন্য সকল বাবা মা সবকিছু করতে পারে। আমাকে তুমি ক্ষমা করে দিও। তারপর আমার কিছু করার ছিল না। আমি ভাসুরের সন্তানের দিকে তাকিয়ে তার কথা মেনে নিলাম। কিন্তু ওই দিকে আমার স্বামী একটা বিদেশি মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলো। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।
আমার লেখাপড়া করার খুবই ইচ্ছা ছিল, কিন্তু আমার শাশুড়ি তা চাইত না। আমি লেখাপড়া করি এটা আমার শাশুড়ি সহ্য করতে পারত না। আর তাই শ্বশুরকে একদিন আমার শাশুড়ি কানে কানে কি যেন বলে। তারপর শ্বশুর আব্বা একদিন আমার সাথে যা করেছিল তা কোনো মেয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তাহলে পুরো ঘটনাটি বলি। আপনার মেয়ে পড়াশোনা করতে পারলে আমি কেন পারব না? নতুন বউয়ের এমন কথা শুনে চমকে যায় শাশুড়ি। তারপর বলে, তুমি এই বাড়ির বউ আর সে এই বাড়ির মেয়ে। তার সাথে নিজের তুলনা করতে গেলে চলবে না বৌমা। আর নতুন বিয়ে হতে না হতেই এমন মুখের উপর কথা বলছো। এখনো দিন বাকি আছে, না জানি তখন কি করবে। ইকরা তখন বলে, যদি পড়াশোনা নাই করতে দিবেন তাহলে বিয়ের আগে কেন বলেছিলেন যে বিয়ের পর মেয়ে পড়াশোনা করতে পারবে? ইকরার শাশুড়ি তখন বলে, এটা তো এমনিতেই মুখের কথা বলেছিলাম। যদি না বলতাম তাহলে কখনো এই বিয়ে করতে না। আর বাড়ির বউদের ঘরে মানায়, কিন্তু বাড়ির বাহিরে মানায় না। ইকরা তখন বলে, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া ঠিক না। আপনার মেয়ে যদি এই বাড়িতে থেকে পড়াশোনা করে তাহলে আমাকেও সুযোগ দিতে হবে। আমি তোমাকে আগেই বলেছি বাড়ির বউদের মেয়েদের সাথে তুলনা করতে নেই। ইকরা তখন মুচকি হেসে বলে, আপনিই না বলেছিলেন আমাকে এই বাড়ির মেয়ের মতো রাখবেন? তাহলে কি সবকিছু মুখের কথা ছিল? ছেলের বউয়ের কথায় বিরক্ত হয়ে চলে যায় ইকরার শাশুড়ি। আর বলে, যা বলার অসীমের সাথে বলবে। আমি আর কিছু বলতে চাই না। রাতে অসীম অফিস থেকে বাসায় ফিরলে আজ যা যা হয়েছে সব বলে ইকরা। কথা শেষ হলে অসীম বলে, মা যা বলেছেন সব তো ঠিক বলেছে। তুই এই বাড়ির বউ, এখন এসব পড়াশোনার কথা বলা মানায় না তোমাকে। তোমার সংসার সামলাবে, এখন পড়াশোনা করার প্রয়োজন নেই। ইকরা তখন বলে, আমি পড়াশোনা করতে চাই, আর কিছু না। বিয়ের আগে আমি এই শর্ত দিয়েই তারপর তোমাকে বিয়ে করেছি অসীম। অসীম বলে, তুমি পড়াশোনা করে কি করবে? উচ্চশিক্ষিত হবে, আর বেশি হলেও পড়াশোনা শেষ করে তুমি একটা ভালো চাকরি করবে। এর বেশি তো কিছু না। আমি পড়াশোনা করতে চাই। চাকরি করব নাকি করব না এটা পরে দেখব। নাইম বলে, এত কিছু দরকার নেই। আমি তো আছি। এমন তো না যে আমি ভালো কোনো চাকরি করব না। তোমাকে অভাবে রেখেছি। ইকরা তখন চোখের কোণে জল নিয়ে বলে, আমার বড় বোনকেও তার স্বামী একই কথা বলেছিল। আমার বড় বোন আমার থেকেও বেশি মেধাবী ছিল। অভাবের সংসার, বড়লোক পরিবার দেখে এসএসসি পরীক্ষার সময় বিয়ে দিয়েছিল। স্কুলে অনেক সুনাম ছিল, সকল টিচার বলতো হুমায়রা অনেক ভালো ছাত্রী আর মেধাবী ছাত্রী, এই স্কুলে কখনো দেখেনি এমন ছাত্রী। কিন্তু এসএসসি পরীক্ষার সামনে করে বিয়ে হয়ে যায়। বিয়ের পরে আমার বোন বলেছিল পড়াশোনা করার দরকার নেই। ঠিক এমনি প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আজ আমার বোন ঘরে বসে আছে। ডিভোর্স হয়ে গেছে। কোলে 3 বছরের একটা সন্তান। যদি ঠিকমতো পড়াশোনা করতে দিত তাহলে মানুষের বিভিন্ন কথা শুনতে হতো না। সবকিছু নিজেই গুছিয়ে নিতে পারত। অসীম তখন বলে, তোমার কি মনে হয় আমাদের সম্পর্ক একদিন নষ্ট হয়ে যাবে? আমি জানি না কি হবে। তবে এতটুকু জানি, সম্পর্ক গড়তে অনেকটা সময় লাগলেও ভাঙতে কিন্তু 1 মিনিট যথেষ্ট। আমার আপুর সাথে যা হয়েছে তারপর থেকে আমি আর কাউকে বিশ্বাস করি না। অসীম বলল, আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে বিশ্বাস হয়ে যাবে। এটা বলে অসীম চলে যেতে চাইল। দরজা থেকে বাহির হওয়ার সময় পিছন থেকে ইকরা বলল, দাঁড়ান। পিছন থেকে ফিরে দাঁড়ায় অসীম। আপনি কিন্তু আমার কথার এখনো জবাব দেন নাই। জবাব না দিয়ে চলে যাচ্ছেন, এটা কিন্তু ঠিক না। অসীম বলল, কিসের জবাব? ইকরা কিছুটা অস্বস্তি নিয়ে বলল, আমি আপনার সাথে আমার পড়ালেখার কথা বলেছিলাম। অসীম বলল, এই বিষয় নিয়ে পরে ভেবে দেখব আমি। মাত্র 1 সপ্তাহ বিয়ে হয়েছে, ধৈর্য ধরো। আর 3 মাস পরে আমার এইচএসসি ফাইনাল পরীক্ষা। আমি আর সময় অপচয় করতে চাই না। আমার ভাই নাইমকে বলে দিয়েছি আমার বইগুলো দিয়ে যেতে। কালকে সকালে নাইম আসবে। এখন আপনাদের থেকে অনুমতি নেওয়ার জন্য আমার দরকার নেই। কারণ আমি বিয়ের আগেই বলেছি ঘর সংসার সামলাপ আর পড়াশোনা করব। অসীম কিছুটা বিরক্ত নিয়ে চলে যায়। এতক্ষণে অসীম বুঝে গিয়েছে ইকরা অনেক জিদ্দি একটা মেয়ে। যা বলছে তাই করবে। পরের দিন সকালে ভাই আসে। আজ শুক্রবার, সবাই বাসায় আছে। নাইম এসে কলিং বেল বাজায়। অসীমের মা এসে দরজা খুলে দেয়। নাইমের হাতে বড় একটা ব্যাগ দেখে বলে, এই ব্যাগের মধ্যে কি আছে? নাইম বলে, আপুর ফাইনাল পরীক্ষা 3 মাস পরে।
তাই বইগুলো দিতে আসলাম। এই কথা শোনার পরে অসীমের মায়ের মাথা গরম হয়ে যায়। তারপর অসীমের সামনে এসে বলে, তুই কি অনুমতি দিয়েছিস পড়াশোনার জন্য? না, আমি কিছু বলি নাই পড়াশোনা নিয়ে। ইকরা বলে দিয়েছে পড়াশোনা করার জন্য কারোর অনুমতি নেওয়ার দরকার নেই। আর বিয়ের আগে পড়াশোনার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তাহলে এখন আর সমস্যা কিসের? সমস্যা আছে, তুই বুঝবি না। বুকে মাথার উপর তুলে রাখা যাবে না। আজ তোর কথা শুনে নাই, কালকেও শুনবে না। এভাবে আস্তে আস্তে তোর কথায় কোনো পাত্তা দিবে না। ইকরা এসে ভাইকে রুমের মধ্যে নিয়ে গিয়ে শরবত খেতে দেয়। অনেক রোদের মধ্যে আসছে, মুখটা একদম পুড়ে গিয়েছে। ক্লাস 9-এ পড়ে 9। অসীমের মা বলে, তুই দাঁড়া, আমি মজা দেখাচ্ছি। বইসহ এখনই আমি ওর ভাইকে বিদায় করে দিচ্ছি। অসীম বলে, না মা, এমন কিছুই করবে না। চলেই যখন এসেছে কোনো ঝামেলা করবে না তুমি। নতুন বিয়ে হয়েছে, এটা যদি ইকরার বাবা মা জানে তাহলে একটা সমস্যা সৃষ্টি হবে। আর ডিভোর্সও হয়ে যেতে পারে। এখানে মান সম্মানের একটা বিষয় আছে। নাইম ওর বোনকে বলে, আপু, তোর শাশুড়ি তোর পড়াশোনার অনুমতি নিয়ে কি বলছে? আগেই তো বলা হয়েছে তুই বিয়ের পর পড়াশোনা করতে পারবি। নাইম ওর দুলাভাইয়ের সাথে বাইরে গিয়েছে, তখন ইকরার শাশুড়ি এসে বইয়ের ব্যাগটা নিয়ে চলে যায়। ইকরা বাধা দিতে চাইলে ধাক্কা মেরে পাশে ফেলে দেয়। ইকরা মাথায় প্রচণ্ড আঘাত পায়। ঠিক তখনই রুমের তার শ্বশুর অবস্থিত ছিল। শ্বশুর তাকে হাসপাতাল নিয়ে যায় এবং ব্যান্ডেজ করে বাসায় চলে আসে। আমার শ্বশুরকে আমার শাশুড়ি ডাক দিলেন, এইদিকে আসেন, কথা আছে আপনার সাথে। শ্বশুর তখন ডাক শুনে চলে গেলেন। আমার শাশুড়ি আমার শ্বশুরকে কানে কানে কি যেন বললেন। আমি শুনতে পাইনি। আমার কেন জানি আমার শ্বশুরকে সন্দেহ হলো। আমার শাশুড়ি কার পড়া পেয়ে শ্বশুর আগের মতো আমার সাথে তেমন ভালোভাবে কথা বলে না। অসীম রাতে বাড়িতে ফিরল, তখন তার মাথায় ব্যান্ডেজ দেখে বলল, কি হয়েছে তোমার, ব্যান্ডেজ কেন তোমার মাথায়? আপনার মা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আমি আমার ভাইয়ের কাছ থেকে বই নিয়ে পড়তে বসলাম তাই। আমি আগেই বলেছি তুমি এসব পড়াশোনা এখন বাদ দাও, কি হবে এত লেখাপড়া করে? এই কথা বলে অসীম বলল, আমার একটা চাকরি হয়েছে শহরে, তাই আমি আগামীকাল চাকরিতে চলে যাব। আমি তোমার সকল খবর ফোনে নিব। মায়ের সাথে ঝগড়া করবা না। তোমার যা কিছু লাগে আমাকে ফোনে বলবা, আমি সব তোমাকে দিব। আমার কিছুই দরকার নেই, কত স্বপ্ন ছিল লেখাপড়া করার, আপনি এটাই যখন দিতে পারলেন না, তাহলে আমার আর কিছুই চাওয়ার নেই। অসীম বলল, আমি আগে চাকরিতে জয়েন দেই, তারপর দেখা যাবে। পরদিন সকালে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল আমার স্বামী অসীম। এইদিকে শাশুড়ির কান পড়া পেয়ে আমার শ্বশুর যেন কেমন হয়ে গেছে। আমার দিকে তার শ্বশুর সবসময় এক অন্যরকম দৃষ্টিতে চেয়ে থাকে আর বলে, বৌমা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এখন আমি আমার স্বামীর রুমে একা ঘুমাই। একদিন রাতে আমার রুমে আমি একটা অদ্ভুত শব্দ পেলাম, মনে হয় কে যেন আমার রুমে হাঁটছে। আমি এই শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখলাম কেউ নাই আমার রুমে। এটা তো শহরের বাড়ি, আর এখানে তো কোনো ভূত থাকার কথা না। তাহলে কে আমার রুমের পাশে ছিল? আমার মনে মনে সন্দেহর সৃষ্টি হলো। এটা কি হতে পারে, মানুষ না অন্য কিছু? এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে আবার আমি আমার রুমে একটা শব্দ পেলাম, শব্দটা হাঁটার। মনে হয় আমার রুমে কেউ হাঁটছে। দেখলাম আমার রুমে কেউ নাই। আমার মনে হয় আমি দুঃস্বপ্ন দেখেছি। আর ঘুম হলো না। সারা রাত জেগে রইলাম। এরপর দিন আমি আবার ঘুমাতে গেলাম। ঠিক তখন রুমের জানালা দিয়ে লক্ষ্য করলাম কে যেন আমাকে লক্ষ্য করছে। আমি দেরে গেলাম, জানালার কাছে গিয়ে দেখলাম কেউ নাই, তবে কিছুটা যেন আমার সুরের মতো আন্দাজ করলাম। তাহলে কি আমার সুর? না, এখানে সুর আসবে কেন? আমি একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম। আসলে আমার সাথে এমন হচ্ছে কেন? এর মধ্যে শাশুড়ির ডাক পড়ল, বুমা কোথায় তুমি? এত সময় ঘুমালে হবে? আমার শাশুড়ি বলল, কে নাও মা, অনেক বেলা হয়েছে। শাশুড়ির আদর যেন উদলে পড়ছে। এই তো কতদিন আগে শাশুড়ি আমার ধাক্কা দিয়ে মাথায় আঘাত করে, আর আজ তার এত দরদ কোথায় থেকে এলো? আমার শাশুড়িকে কেমন যেন এক সন্দেহ হলো। আমি কোনো কথা না বলে আমার রুমে ঘুমাতে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি যখন নাস্তা করতে বসি, তখন আমায় ডাক দিল আমার শ্বশুর। আমি শ্বশুরের রুমে গিয়ে দেখি শ্বশুর নেই। কি আশ্চর্য, আমি কিছুই বুঝতে পারছি না, আমার সাথে এটা কি হচ্ছে?
আমার মাথায় নানা রকম চিন্তা আসতে শুরু করল। আমি এখন মনে মনে সিদ্ধান্ত নিলাম, এটা কে এবং কেন এখানে আসে, আমার কাছে কি চায়, আমার সবকিছুই জানতে হবে। যতদিন পর্যন্ত আমি জানতে পারবো না, ঠিক ততদিন পর্যন্ত আমার মন কিছুতেই শান্তি হবে না। এর মধ্যে আমার স্বামী অসীমের ফোন আসলো। আমি ফোনটা রিসিভ করি। আমার স্বামী আমায় বলল, কেমন আছে? আমি বললাম, ভালো, তুমি কেমন আছো? ভালো। আচ্ছা, তোমার কোনো সমস্যা হয়নি তো? মা বাবার সাথে মিলেমিশে থেকো, ঝগড়া করো না। আর তোমার কিছু লাগবে? আমি বললাম, না, কিছু লাগবে না। যদি লাগে তাহলে আমি বলবো। ঠিক আছে, আমি সামনের সপ্তাহে বাড়িতে আসবো, তুমি কোনো চিন্তা করো না। এরপর আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমার রুমের পাশে কে থাকে এই রহস্য বের করতে হবে। আর কিভাবে ধরা যায় তার জন্য ঘরের দরজার কাছে, অর্থাৎ যেখানে সে পা রাখে, সেখানে আমি পায়ের চাপ নেওয়ার জন্য বা জুতার চাপ নেওয়ার জন্য আমি একটু মাটি পানির সাথে ভিজিয়ে কাদা করে ঘরে যেভাবে মোচন করে, ঠিক সেইভাবে রুমের নিচের জায়গাটায় কাদা দিয়ে মোচন করে দিলাম। এখন যে কেউ এখানে এসে দাঁড়ালে তার জুতার ছাপ লেগে থাকবে, আর তা দেখে আমি সহজেই বের করতে পারবো এটা কে এবং কি চায়। পরদিন সকালে যখন আমি ইচ্ছে করেই রুমে যাই, তখন আমি লক্ষ্য করলাম এখন কেউ আসে না। আমি ভাবলাম রাতে হয়তো আসবে, আর তাই রাত পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। তার মাথার অংশটা কিছুটা আন্দাজ করতে পারলাম, কিন্তু আমি শিওর না এটা কে। তারপর আমি যখন রুম থেকে বের হই, তখন আমি তার জুতার চাপটা দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দেখলাম আমার আপন ছোট ভাইয়ের জুতার চাপ। তাহলে নাইম এখানে কিভাবে আসবে? আর সে এখানে আসবে কেন? সে তো আমাদের বাড়িতে, এটা তো দেখছি আমার ভাই নাইমের জুতার ছাপ। না, এটা হতে পারে না। আমি ভুল দেখছি না তো? আমি স্বপ্ন দেখছি না তো? আমি আমার প্রত্যেকটা রুমে আমার ভাই নাইমকে দেখলাম এবং তার জুতা খুঁজলাম, কিছুই পেলাম না। আমি এখন কি করব বুঝতেছি না। এই বিষয়টা কি আমার শ্বশুর শাশুড়ির সাথে শেয়ার করা যায়? এক মনে ভাবলাম, না, এখন শেয়ার করব না। তাকে আমার নিজ চোখে দেখতে হবে। আর এটা দেখার জন্য আমি আমার বড় বোনকে বললাম, তুই একদিনের জন্য আমার শ্বশুর বাড়িতে আসবা। আমি একটা মহা দুশ্চিন্তায় পড়ে গেলাম। আমি আপুকে বললাম, তুমি আমার শ্বশুর বাড়িতে আসো, তোমাকে আমার জরুরি দরকার। তুমি কালই আমার স্বামীর বাসায় আসো। বড় আপু বলল, ঠিক আছে, আমি কাল আসছি। পরদিন আপু যখন আসলো, রাতে খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে গেলাম, তখন সব ঘটনা আমি খুলে বললাম। আপু বলল, নাইম এখানে আসবে কি করে? সে তো আজ 10 দিন ধরে তোর দুলাভাইয়ের বাড়িতে। তোর দুলাভাই ব্যবসার কাজে গেছে, তাই বাড়িতে কেউ নাই, তাই আমি একা একা থাকতে ভয় পাই, আর তাই নাইমকে নিয়ে গেলাম আমার বাসায়। কি বলো আপু, তাহলে নাইমের জুতার ছাপ এখানে কি করে এলো? ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, কালের রহস্য আমি খুঁজে বের করব। তারপর আপু আর আমি ঘুমিয়ে গেলাম। সকালে আমার বড় বোন বলল, আমি আগে থেকেই রুমের জানালার পাশের রুমে আমি একটা মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকব। আর রাত যখন হবে তখন আমি ওই রুম থেকে দেখব সেটা কে তোর রুমে আসে এবং তোর কাছে কি চায় সব ভিডিও করে ফেলব। তাহলেই সে ধরা পড়বে। আমি বললাম, আপু তোমার মাথায় এত বুদ্ধি আছে। পরদিন রাত হলো, আপু আগে থেকেই রেডি, আর আমি এইদিকে রুমে গিয়ে শুয়ে পড়ার ভান করলাম। তখন রুমের দরজার কাছে একটা লোক আসলো এবং দরজাটা দিয়ে প্রবেশ করলো রুমে। সেটা আপু দেখতে পেল এবং কয়টা ছবি তুলে ফেলল। ছবিতে যে লোকটি ছিল তা দেখে আমি অবাক হয়ে গেলাম। সেটা আর কেউ না, এটা হলো আমার শ্রদ্ধেয় শ্বশুর আব্বা। কিন্তু এটা যদি শ্বশুর আব্বা হবে, তাহলে নাইমের জুতার চাপ এখানে আসলো কি করে? কিন্তু ছবিতে ভালো করে লক্ষ্য করলাম, শ্বশুর আব্বার পায়ে যে জুতা ছিল সে জুতা নাইমের। মানে আমার শ্বশুর আব্বা নাইমের জুতা রুমের দরজার কাছে আসতো। নাইম যেদিন আমার স্বামীর বাড়িতে বই দিতে আসলে, সেদিন নাইমকে শ্বশুর আব্বা নতুন জুতা কিনে দিয়েছিল। আর তার পায়ের জুতাগুলো আমার শ্বশুর অন্যরকম বাহানা দেখিয়ে জুতা রেখে দিল। শ্বশুর কেন আমার ভাই নাইমের জুতা পরল সেটা পরে বলছি। তার আগে বলি, আমি যখন ঘুমের ভান করে শুয়ে রইলাম, তখন শ্বশুর আব্বা আমার রুমে ঢুকল। তারপর আমার স্বর্ণের অলংকারের সাথে একটা তাবিজ বেঁধে দিল। আর আপু জানালা দিয়ে ভিডিও করল। তাবিজটা বেঁধে রুম থেকে বের হয়ে গেল। আমি আমার স্বামীকে ফোন দিলাম। বললাম, তাড়াতাড়ি বাড়িতে আসো, জরুরি কথা আছে। আমার স্বামী আমার কথা মতো রওনা দিয়ে দিল। বাড়িতে আসার পর আমার স্বামীকে আমার বড় বোন ভিডিওটা দেখালো।
শ্বশুর আব্বাকে আমার স্বামী ডাক দিয়ে বলল, বাবা এসব কি দেখছি? তুমি আমার স্ত্রীর অলংকারের সাথে তাবিজ বাঁধলা কেন? বাবা তখন সব বলে দিল, আমার কোনো দোষ নেই বাবা, সব দোষ তোর মায়ের। তোর মা আমাকে একটা তাবিজ দিয়ে বলল, তুমি বৌমার গলায় তাবিজটা পরিয়ে দিও, তাহলে বৌমা এসব পড়াশোনার কথা ভুলে যাবে। আর এমনও হতে পারে তার স্বামীর প্রতি হিংসা বেড়ে যেতে পারে এবং তাকে ডিভোর্স দিয়ে চলেও যেতে পারে। তোর মায়ের তোর স্ত্রীকে পছন্দ হয়নি। সে নাকি মুখের উপর কথা বলে, আর তাই জাদু করার সিদ্ধান্ত নেয় যেন সে এ বাড়ি থেকে চলে যায় স্বেচ্ছায়। বাবা তোমরা একাই থাকো এ বাড়িতে, আমি আমার স্ত্রীকে নিয়ে এ বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছি। বুক ভরা কষ্ট নিয়ে বাড়ি থেকে শহরে চলে এলাম। কিছুদিন পর আমার মা বাবা আমার কাছে গিয়ে বলল, বাবা আমি চেয়েছিলাম বোমা সারাদিন বাড়িতে থাক, আমি চাই না বোমা লেখাপড়া করে চাকরি করুক, এতে বাড়ি শূন্য শূন্য লাগবে। আমার গল্প করার মতো কেউ থাকবে না। আর এই জন্য জাদু করেছিলাম যেন বোমা লেখাপড়ার কথা ভুলে গিয়ে সংসারে মনোযোগ দেয়। চলো বাবা বোমাকে বাড়িতে নিয়ে যাই। আমি মায়ের কথা ফেলতে না পেরে আমি আবার সেই বাবার বাসায় ফিরে আসলাম। বন্ধুরা গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।